নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের সফরে স্বাগত। আজ দিল্লি থেকে কলকাতায় ফিরলেন মুকুল রায়। সিবিআই এর গোয়েন্দারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই সপ্তাহেই কেন্দ্র গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে মুকুল রায়কে। কিন্তু এই রকম একটা তুঙ্গ পরিস্থিতিতে কার্যত বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সম্পাদক রাহুল সিনহা। রাহুল বাবুর দাবি যে মুকুল বাবু এক নেতা মারফত তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে শাসক দলের রক্তচাপ উঠছে, কোনো সন্দেহ নেই তার কারণ খোদ রাজ্য মন্ত্রিসভার সদস্য মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পুত্র সুব্রত ঠাকুরকে এবার বনগাঁ উপনির্বাচনে বিজেপি তাদের প্রার্থী করল। শোনা যাচ্ছে যে একেবারে স্পষ্ট প্রস্তাব দেয়া হয়েছে রাজ্যের মন্ত্রী মঞ্জুল কৃষ্ণকে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। এসব নিয়েই আমাদের বিতর্ক, আমাদের আজকের বিষয়। সিবিআই বাঁচাতে ব্যাকুল মুকুল, শাসকের সংগঠনে তাই বিজেপির কাঁপন। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা, অন্যদিকে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাংসদ, আছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু তার আগে রাহুল বাবু যে দাবি দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম দেখো। সিবিআই এর হাত থেকে বাঁচতে তবে কি বিজেপির শরণাপন্ন হতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? এই প্রশ্ন উস্কে দিয়েছে বিজেপির রাজ্য সভাপতির চাঞ্চল্যকর দাবি। মুকুল রায় দেখুন, বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন নেতার সাথে আমাদের দেখাও করেছে এবং তিনি খানিকটা শেল্টারের আশাতেই দেখা করেছেন। এমনকি বিজেপি সভাপতির দাবি এক নেতার মাধ্যমে তাঁর সঙ্গেও দেখা করার চেষ্টা করেছেন মুকুল রায়। কংগ্রেসই এক নেতা দিল্লির, তিনি আমাকে ফোন করে বলেছেন যে উনি বসতে চান। আমি স্বাভাবিকভাবে বলেছি আমি এখন সত্যি বাইরে বাইরে আছি, ছোটাছুটির মধ্যে আছি, আমার পক্ষে এখন সময় দেওয়া সম্ভব। যদিও এদিন কলকাতা বিমানবন্দরে এই বিষয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়েই চলে যান। মুকুলের বিজেপি ঘনিষ্ঠতার সম্ভাবনা নিয়ে এবিপি আনন্দর অনুষ্ঠান ঘণ্টাখানেক সঙ্গে সুমনে জল্পনা উস্কে দিয়েছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষও। সিদ্ধার্থনাথ সিংহর কাছে কি মুকুল পরশুদিন ফোন করেছিল বাঁচার জন্য? মুকুল রায় বিজেপির সঙ্গে সেতু বন্ধন করতে চাইছেন কিনা এই জল্পনার মধ্যেই মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর কি বিজেপিতে যোগ দিতে চলেছেন, এই প্রশ্নও তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই তাঁর কাছে দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বিজেপি। সূত্রের খবর, প্রস্তাব প্রত্যাখ্যান করেননি উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। সেই কারণেই বিজেপিতে তাঁর যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভাবনা খারিজ না করে জল্পনা আরও উস্কে দিয়েছেন স্বয়ং মঞ্জুল কৃষ্ণ। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত এটা উড়ো খবর, তাই এখনই এ নিয়ে কিছু বলবো না। মন্ত্রী মঞ্জুল কৃষ্ণর ছেলে সুব্রত ঠাকুরকে বনগাঁ লোকসভা উপনির্বাচনে প্রার্থী করতে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূলে মঞ্জুল কৃষ্ণর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। জয়প্রকাশবাবু, এই প্রথম আপনারা রাজ্যের একজন মন্ত্রীকে সরাসরি নাকি প্রস্তাব দিয়েছেন, মানে এমপি এমএলএরা যোগাযোগ করছেন, এটা তো সিদ্ধার্থনাথ সিংহ এই স্টুডিওতেই বলে গেছিলেন। এই প্রস্তাব বিশেষ করে বনগাঁ থেকে নির্বাচিত একজন বিধায়ক মন্ত্রীকে দিলেন কেন? তিনিও বলছেন তিনি ভেবে দেখছেন। না, সেখানে তো আপনারা জানেন বনগাঁতে ঠাকুর পরিবারকে নিয়ে তৃণমূল কিভাবে একটা অদ্ভুত পলিটিক্যাল গেম খেলছিল গত কয়েক বছর ধরে। ঠাকুর পরিবার চিরকাল ছিল একটা অ্যাপলিটিক্যাল পরিবার, মতুয়াদের তাদের মাথায় ছিলেন, এবং ঠাকুর পরিবারকে নিয়ে একটা তৃণমূলই প্রথম একটা পলিটিক্যাল যে গেম। কেন বলছেন? গৌতম দেব বারবার গেছেন, আমি বলছি ঠাকুর পরিবার মতুয়া ভোট ব্যাংকে কে না ব্যবহার করতে চেয়েছেন? মতুয়া ভোট ব্যাংক আর ঠাকুর পরিবারের সদস্যদের বিভিন্ন জায়গা দেখিয়ে তাদের দাঁড় করানো, তাদের সুবিধে পাওয়া যায়, দুটোর মধ্যে কিন্তু সার্বিক তফাৎ আছে। সুব্রত বাবুর যখন অনশন করছিলেন সুব্রত ঠাকুর, কার দেয়া ফলের গ্লাসে অনশন ভাঙলেন আপনাদের? না, সেই জায়গাটাই তো আজকে আসছে, তারই ফলশ্রুতি বলতে চাইছে। আপনি ঠিক বলেছেন, ঠাকুর পরিবারকে নিয়ে একটা পলিটিক্যাল গেম তৃণমূল শুরু করেছিল, তার ফলশ্রুতি আজকে সেখান থেকে বাঁচতে গেলে আর কোথায় যাবে? এখন সবাই যেরকম বাঁচার জন্য বিজেপির পতাকা তলে আসছে, ঠাকুর পরিবারও আসছে। এটাই ঘটনা। কারণ তৃণমূলে তো অনেকভাবে অনেকে গিয়ে জয়েন করেছিল দলে দলে, এবং এক দ্য এন্ড তারা দেখতে পেল কি যে এই জায়গাটা বিষবৃক্ষের তলায় দাঁড়িয়ে আছি।
তাই জন্য পালিয়ে একটা বটবৃক্ষের কাছে যাচ্ছে, এর মধ্যে আশ্চর্যের কি আছে? কিন্তু আমি পরিবারে পরিবারে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন মমতা বালা ঠাকুর। দেখুন এইবার এই জায়গাটাই তো সব থেকে আজকে যে একটা পরিবারের মধ্যে কিভাবে এই যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করা, এই জায়গাটা মমতা দেবীকে আজকে একদিন আসতে হবে, এসে তার জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। নানাভাবে ওরা ইউজ করেছেন। সুতরাং বাংলার মানুষ আজকে বুঝে গেছেন যে ভোটের জন্য মমতা দেবী কি করতে পারেন আর কি করতে পারেন না। একটা জিনিস আমি শুধু বলে দিই যে এই জায়গায় যেহেতু আপনি জিজ্ঞেস করেননি, তাও আমি স্বতঃপ্রণোদিত হয়ে বলছি, রাহুল বাবুরটা দিয়ে শুরু করলেন যে ফোন করার ঘটনা, মুকুল রায়ের ঘটনা। সেখানে আমি বলে দিই তৃণমূলের শুধু একজন দুজন না, অনেকেই এখন বেরোবার রাস্তাটা চিহ্নিত করে রাখছেন যে কোন দরজা দিয়ে বেরোতে হবে, দরজাটা চিহ্নিত। আপনারা দরজা খুলে রেখেছেন? কিছু কিছু লোক যদি তাদের স্বচ্ছ ইমেজ হয়, সবাই তো আর সারদার টাকা খেয়ে বসে নেই। তৃণমূলের মধ্যেও তো কিছু ভালো লোক আছে, কিছু স্বচ্ছ লোক আছে, ভালো লোক আছে। আমি দর্শকদের এই কথায় দেখাতে চাইবো যে মুকুল রায় মানেই তৃণমূলের সংগঠন, কোনো সংশয়ের জায়গা নেই। সেই মুকুল রায়কে সিবিআই এর তলবের পর আগে যারা অনেকটা যোগাযোগের চেষ্টা করেছিলেন বিজেপির সঙ্গে, তারা সেই প্রক্রিয়ায় কি আরো গতি এনেছেন? অন্তত বিজেপির তাই দাবি। দেখুন, जिस नंबर पर आप कॉल कर रहे हैं वो एक वीआईपी नंबर है। ये कॉल सर्वेलेंस के लिए मॉनिटर की जा रही है। कृपया बात करने से पहले सही शब्दों के चुनाव का ध्यान रखें। এটা উত্তর 24 পরগনার এক তৃণমূল বিধায়কের কলার টিউন। পরিস্থিতি এতটাই জটিল যে খোদ বিধায়ককে কলার টিউনের মাধ্যমে বলতে হচ্ছে তার নম্বরের ওপর নজরদারি চলছে। সবাই যেন বুঝে কথা বলেন। যা শুনে অনেকেই কটাক্ষের সুরে বলছেন তৃণমূলের অন্দরে অবিশ্বাসের বাতাবরণ যে কোথায় পৌঁছেছে তা এর থেকেই স্পষ্ট। যে তৃণমূল বিধায়কের এই কলার টিউন, তাঁর বক্তব্য পুলিশ তাঁর ফোনে নজরদারি করছে বলেই এই ব্যবস্থা করতে হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূলের অন্দরে এই অবিশ্বাসের বাতাবরণের পেছনে মূল কারণ হলো দলে ভাঙনের আশঙ্কা। কারণ রাজনৈতিক মহলে জোর জল্পনা, যেভাবে সারদা কেলেঙ্কারিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নাম জড়াতে শুরু করেছে, তাতে অনেক দলীয় বিধায়কই বুঝতে পারছেন তৃণমূল ডুবন্ত জাহাজ। কতদিন এই জাহাজে থাকা যাবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত তাঁরা। অনেকে বিজেপির দিকে পা বাড়াবেন বলে প্রাথমিক ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। কারণ তাঁদের মতে মুকুল রায়কে সিবিআই এর তলবের পর সারদাকাণ্ড আর কুণাল মদন সৃঞ্জয়ের মধ্যে আটকে নেই, পৌঁছেছে দলের মাথায়। তাই এরপরও দলে থাকলে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে বলে মনে করছে তৃণমূলের সাংসদ বিধায়কদের একটা বড় অংশ। রাজনৈতিক মহলে খবর, কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, বীরভূমের মতো জেলার একাধিক তৃণমূল বিধায়ক ও সাংসদ বিজেপির সঙ্গে প্রাথমিক স্তরের আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তের বিরোধিতায় শীতকালীন অধিবেশনে তৃণমূল সংসদের ভেতরে বাইরে যে বিক্ষোভ দেখিয়েছিল, তাতে শিশির অধিকারী, সুগত বসু, দীনেশ ত্রিবেদী সহ কয়েকজন সাংসদ অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, অভিযুক্তদের সমর্থনে দল যেভাবে রাস্তায় নেমেছে তাতেও ক্ষুব্ধ অনেক জনপ্রতিনিধি। এই প্রেক্ষাপটে কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের এক কর্মসূচিতে জল্পনা উস্কে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সচিব সিদ্ধার্থনাথ সিংহ দাবি করেন তৃণমূলের একাধিক নেতা বিজেপিতে যোগ দিতে চান। टीएमसी के काफ़ी सारे एमपीज और एमएलएज बीजेपी के साथ संपर्क रखना चाहते हैं और ज्वाइन भी करना चाहते हैं, क्या इसमें कुछ सच्चाई है? नहीं, मैं इसको जुटवाऊंगा नहीं। काफ़ी ऐसे हैं जो लीडर्स हैं टीएमसी के और वो अंदर से परेशान हैं, उनको कहीं ना कहीं बेचैनी है और उनको लगता है कि कहीं बंगाल को सही रास्ते पे लेके जाना है, वो बीजेपी है। कुछ लोगों को पॉलिटिकल एम्बिशन भी हो सकता है, जब नैया डूबती है तो दूसरे शिप पे भी आते हैं, ऐसे भी लोग हैं। मगर वो आकलन हमारा रहेगा कि हम किसको लेते हैं या नहीं लेते, लेकिन अच्छे नंबर में हम लोगों से संपर्क किया जा रहा है। किसके नंबर ज़्यादा अच्छे हैं, एमपीज का या एमएलएस का? दोनों हैं। দলীয় সাংসদ বিধায়কদের অনেকের গতিবিধি যে যথেষ্ট সন্দেহজনক তা আঁচ করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলেরই একটা অংশ মনে করছে পরিস্থিতি যে দ্রুত গতিতে পাল্টাচ্ছে, তাতে কতদিন এই ক্ষুব্ধ সাংসদ বিধায়কদের ওপর মমতার নিয়ন্ত্রণ জারি থাকবে তা নিয়ে এখন ঘোর সন্দেহ। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আইনজীবী মারফত সিবিআই দফতরে চিঠি পাঠালেন মুকুল রায়। 15 দিন সময় চেয়েছেন তাদের মুখোমুখি হওয়ার। আমি আরেকবার বলে দেবো আপনাদের যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, আইনজীবী মারফত মুকুল রায় সিবিআই দফতরে চিঠি পাঠালেন। তিনি 15 দিন সময় চাইছেন, 15 দিন পরে তাদের যে তলব সেই তলবের সাড়া দেবেন। ঋতব্রত কি বললেন? 15 দিনে এয়ারপোর্টে নেবে যে মুকুল রায় বলেছিলেন চলে দেব, দিল্লিতে একদিন নয় পরপর 2 দিন বলেছেন যে আমি অসুস্থতার অজুহাত দেখাবো না। আমরা অনেকেই বলেছিলাম যে এটা কি মদন মিত্রকে কটাক্ষ, আমি স্ট্রেট ফরওয়ার্ড লোক, আমি পৌঁছেই চলে যাব। তিনি আজকে 15 দিনের সময় চাইছেন, সময় কিনতে চাইছেন, এটা পরিষ্কার। এবং সেটা কলকাতায় নামার পর নবান্ন ফেরত, মানে নবান্নটা ঘুরে যেই নবান্নতে ঢুকেছেন তখন 15 দিনটা এডিশন হয়েছে। আমার শুধু যেটা বলার, এই যে এটা সবাই জানে দিল্লিতে চর্চা চলছে, সংবাদ মাধ্যমকে ডেকে তো বলেছেন যে ডেলোতে, মানে এটা বলে বেসিক্যালি বহুদিন ধরে যে চর্চা হচ্ছে, দুবার দেখা করেছি, একবার কলকাতায় একবার ডেলোতে, পরিষ্কার এই ডেলোর মিটিংটা একটা তৃণমূলের অন্দর থেকে, তৃণমূলের 2 নম্বর ব্যক্তিত্ব তিনি তাতে শিলমোহর দিয়ে দিয়েছেন। এটা কিন্তু প্রথম নয়, উনি যে সিগন্যাল দিচ্ছেন, শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ক্ষুব্ধ, সে কথা জানিয়েছে না যে মুকুল রায় সিগন্যালটা কিন্তু ডেলোতে প্রথম নয়। আপনি খেয়াল করে দেখবেন আইআরসিটিসির সঙ্গে সারদার যখন চুক্তি হয়েছিল, এই মুকুল রায় তিনি কি বলেছিলেন যে আমার আমলে হয়নি, তার মানে কি ডিস্টেন্স করছিলেন। তাহলে কার আমলে হয়েছে? মাননীয় সিএম যিনি তখন রেলমন্ত্রী ছিলেন তার আগে, তাহলে হয় তার আমলে হয়েছে বা দীনেশ ত্রিবেদীর আমলে হয়েছে। তাহলে পার্টির 2 জন লোকের থেকে নিজেকে ডিস্টেন্স করে নিয়েছিলেন এবং বলেছিলেন সেটা অডিটে দেখা হোক। এবং আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাহুল বাবু যেটা বললেন যে এখন সময় নেই, আমি জানি না জয়প্রকাশ দা আছেন বা, তাহলে কি পরে সময় দেওয়ার কোনো ভাবনা বিজেপি রাখছে? কারণ এই এখন সময় নেই কথাটা আমার খুব কানে বেজেছে। কেননা 6 ফেব্রুয়ারি আমার দিনটা মনে আছে, কারণ আমি ক্যান্ডিডেট ছিলাম বিধানসভার, ওই রাজ্যসভার যে ভোট, আমাদের 3 জন এমএলএ কে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কংগ্রেসেরও 2 জন এমএলএ কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার কানে বাজে, আমি অ্যাসেম্বলি হাউসে তখন ঠিক এই কথাটা যখন সাংবাদিক সম্মেলনে মুকুলবাবু বললেন যে রাজনীতিতে নীতির সাথে কৌশল লাগে, আমরা কৌশল নিয়েছি। এখন এই হতদরিদ্র গরিব মানুষের টাকায় একেবারে নিচ থেকে, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা এমএলএ কেনা বেচা পর্যন্ত যেটাকে কৌশল বলছেন, তার দাম দিয়েছে রাজ্যের লক্ষ লক্ষ গরিব মানুষ। এই দায় নিতেই হবে। এবার এখন বিজেপি কংগ্রেস ছেড়ে যাওয়া একজন এমএলএ আরেকটা বক্তব্য মনে করিয়ে দিই তোমাকে, সকলেই যারা শুনেছিলেন যে বলেছিলেন যে আমি 1 মাস আগে দল ছাড়লাম, আজকে যদি ছাড়তাম 5 কোটি টাকা অনেক বলার, মানে সিবিআই তদন্ত উনি 15 দিন সময় চেয়েছেন। কিন্তু যেটা শোনা যাচ্ছে, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু যেটা চর্চা হচ্ছে, এই গরিব মানুষের টাকা তো যেমন এই কৌশলের ব্যাপারে আসছে গরিব মানুষের টাকা, তেমনি লোকে বলছেন যে সুদীপ্ত সেন কারুর বিয়েতে গিয়ে 11 কোটি টাকার গয়না দিয়েছেন। তাই এগুলো সিবিআই দেখুক, যখন উঠে আসছে এই কথাগুলো। আর এগুলো কিন্তু অন্য কেউ বলছে না, তৃণমূলের অন্দরে থাকা লোক তারা এই ধরনের কথাবার্তা বলছেন। এবং স্বাভাবিকভাবে একেবারে হতদরিদ্র লোকের টাকা, সেই টাকা নিয়ে কিভাবে চিনিমিনি খেলা হচ্ছে। 11 কোটি টাকার গয়না, রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা আলোচনা চর্চা চলছে। আমি সত্যি মিথ্যে জানি না যে একজন সাংসদ তার বিয়েতে 11 কোটি টাকার গয়না সুদীপ্ত সেন শুভঙ্কর বাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে পার্থ চট্টোপাধ্যায় তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে, অবশ্য মুকুলবাবুর বিষয় তার ডিফেন্স যথেষ্ট শেষের দিকে, অনেকে বলছেন তত জোরালোভাবে ইচ্ছে করেই পার্থবাবু দেননি, কিন্তু যাই হোক পার্থবাবু বলছেন যে উপেন বিশ্বাসকে সিবিআইয়ের বিষয়টা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে উপেন বাবুর একটা নতুন দফতর যোগ হলো, সিবিআই সামলানো দফতর। দেখবো পার্থবাবু ঠিক কি বলেছিলেন। সিবিআই সংক্রান্ত সমস্ত বিষয়ের জন্য দলের পক্ষ থেকে শ্রী উপেন বিশ্বাসকে দলের পরামর্শদাতা হিসাবে এবং এই সমস্ত সিবিআই সংক্রান্ত বিষয়ে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য তাকে আজকে থেকেই নিয়োগ করা হলো। শুভঙ্কর বাবু কি বলবেন? 8 মাস পর মে মাসে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, উপেনবাবু মন্ত্রী, সেটাই অনেকে ভুলে যেতে বসেছেন। উপেনবাবু সারফেসে কখনো থাকেন না, তাকে মানে প্রাক্তন সিবিআই কে বর্তমান সিবিআই সামলানোর দায়িত্ব দেওয়া হচ্ছে, কি বলবেন? মানে কি বলা যায়, মানে রাজনীতি করি বলে স্বাভাবিকভাবে একটা
যে আমি রাজনীতি করি, এই একটা ব্যাপার ছিল। আজকে আমার মনে হয়েছে যে সাধারণ মানুষের সবার উপরে নয়, সব রাজনৈতিক দলের উপরে নয়, আজকে কোথাও যেন একটা বড় প্রশ্নের সম্মুখীন এসে দাঁড়িয়েছে। তার কারণ তারা হয়তো কোনো সার্টিফিকেটের জন্য বাধ্য হয়ে যান, বাধ্য হয়ে হয়তো কিছু বলেন না, তার বাড়ির কাঁচটা ভেঙে যাবে, কিন্তু স্বাভাবিকভাবে, আমি নিজে লজ্জা অনুভব করি না কিন্তু এখনো রাজনীতি করি বলে, কিন্তু স্বাভাবিকভাবে আমার পাশে ডান দিকে বাঁ দিকে যারাই অন্য রাজনৈতিক দল, নিজের দল, সমস্ত কিছুতে, তার কারণ সবথেকে গুরুত্বপূর্ণ কি জানেন, ওষুধ দোকান বা মেডিসিন কোনো ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রি, তারা যদি কোনো অ্যাডাল্ট্রেশন দিয়ে তাদের ব্যবসাটা শুরু করে, তাহলে দেখবেন যে তাদের বাড়িতে ওই যে জাল ওষুধটা বাড়িতে পৌঁছে যায়। যে রাজনৈতিক দল শুরু হয় কাউকে ভেঙে, যখন কাউকে নিয়ে, আমি মনে করব ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে, আঞ্চলিক দল আছে, তারা এই খেলাটা থেকে বন্ধ করুন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। ওই যে সকালবেলা কেউ কথা বলতে চাইছে, বিকেলবেলা কাউকে নিলাম, আমার দলটা কালকে ক্যালকাটা কর্পোরেশন পাবো কিংবা রাজ্যটা পাবো। আজকে রাজনৈতিক বাতাবরণ, যে মানুষের যে একটা স্যান্টিটি, সেই স্যান্টিটির জায়গাটা পাড়ায় দাঁড়িয়ে বলতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। মানে যে কংগ্রেস ভেবে, সোজা কথা আমি একদম সহজ করে দিই, যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম, আজকে বিজেপি সেই তৃণমূল কংগ্রেস ভাঙাচ্ছে দেখে আপনার, না আমি ভাঙাচ্ছে বলে নয়, আমার মনে হয়, মানে আমি বলছি ভাঙছে, ভেঙে যেতেই পারে। তার কারণ যদি আদর্শ না থাকে, যদি নীতি না থাকে, যদি তত্ত্ব না থাকে, শুধু এটাই যে আমাকে একটা মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে কিংবা এমএলএ হতে হবে কিংবা আমার মন্ত্রিত্বটা দখল করতে হবে, একটা যদি আদর্শ নীতি, একটা দেশের নিরাপত্তার সংক্রান্ত বিষয়, দেশের বৈদেশিক সংক্রান্ত বিষয়, সমস্ত যদি একটা রাজনৈতিক দলের এজেন্ডা না হয়, সেই রাজনৈতিক দলটা শুধু পাড়ার একটা নর্দমা ঠিক করার জন্য তো একটা রাজনৈতিক দল ঠিকই, কিন্তু আপনাকে স্মরণ করে দেব যে কংগ্রেসও মানে অসংখ্য মানুষকে অন্য রাজনৈতিক দল থেকে জয়েন করিয়েছে। আমি এবার বলি, এবং দল ভাঙাভাঙি থাকে, আমি জাস্ট একটা এখানে আজকে আমি যদি যে রাজনৈতিক দলটা করছি, আমার একটা রাত পোয়ানো দরকার, অন্য রাজনৈতিক দলের বই, তার আদর্শ, তার নীতি কিছুটা পড়ে নেওয়ার 10টা দিন সময় দেওয়া দরকার। তারপরে কিন্তু বাইরে গিয়ে আমার বলা দরকার আমার আগের যে জ্ঞান ছিল সেই জ্ঞানটা আমার সঠিক ছিল না, আমি ভুল জানতাম, তাই আমি ওই দলটিকে। আয়ারাম গয়ারামের রাজনীতি ভারতবর্ষে বাস্তব, ভারতবর্ষের অন্যতম সত্য। দেবনারায়ণ বাবু, আপনার কাছে আসবো। আমি শুভঙ্কর বাবুর একটা কথা থেকে আপনার কাছে প্রশ্নটা রাখবো যে আজকে রাজনীতিবিদদের কি চোখে মানুষ দেখবে। আপনাকে দেখাবো আমি হায়াত রিজেন্সি, একটা 5 তারা হোটেল, সেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা সুদীপ্ত সেনকে নিয়মিত দেখা করেছেন এবং আজকে ক্যামেরার সামনে অবধি সেই হোটেলের প্রতিনিধি সে কথা বলছেন। দেখুন, কুণাল ঘোষ কি থাকতো? সবাই কুণাল মদন সবার নাম। তদন্ত শুরু হয়েছিল এক নৈশভোজের সূত্র ধরে, কিন্তু এবার সারদা কাণ্ডে হায়াত রিজেন্সি নিয়ে ইডির হাতে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। 5 তারা হোটেলের সিনিয়র ম্যানেজারই স্বীকার করে নিলেন কুণাল ঘোষ, মদন মিত্ররা প্রায়শই হায়াত রিজেন্সিতে আসতেন। সূত্রের খবর, ইডির জিজ্ঞাসাবাদের মুখে তিনি আরও চাঞ্চল্যকর কিছু দাবি করেছেন। কি সেই দাবি? ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে হায়াত রিজেন্সির সিনিয়র ম্যানেজার চিন্ময় সেনগুপ্ত জানিয়েছেন এই 5 তারা হোটেলে প্রায়শই আসতেন মদন মিত্র, কুণাল ঘোষ সহ একাধিক প্রভাবশালী। মাঝে মধ্যে হোটেলের ঘরে সুদীপ্ত সেনের সঙ্গে তাঁদের বৈঠকও হতো। ইডি সূত্রে খবর, হায়াত রিজেন্সির সিনিয়র ম্যানেজার দাবি করেছেন হোটেলে সারদা সংস্থার অতিথিদের জন্য সবসময় একটি ঘর বুক করা থাকতো, সেখানেই এই বৈঠকগুলি হতো। ডকুমেন্ট দিতে এসে, সেটা আমি দেখিনি, আমার জেনারেল ম্যানেজার। কুণাল ঘোষ কি থাকতো? সবাই কুণাল মদন সবার নাম। প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারির তদন্তে কিছুদিন আগেই ইডির নজর যায় হায়াত রিজেন্সির দিকে। ইডির দিল্লির দপ্তর সূত্রে দাবি, 2011 সালে এই হোটেলে চলচ্চিত্র উৎসব উপলক্ষে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল, যার বিল মিটিয়েছিল সারদা গোষ্ঠী। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, ওই ডিনার পার্টিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই তদন্ত চালিয়ে দেখা গিয়েছে সারদার অ্যাকাউন্ট থেকে হায়াত রিজেন্সিকে টাকা মেটানো হয়েছে। তদন্তকারীরা এখন জানতে চাইছেন
চলচ্চিত্র উৎসব উপলক্ষে সেই নৈশভোজের টাকা কি সারদা মিটিয়েছিল? পাশাপাশি ইডির প্রশ্ন, কুণাল ঘোষ, মদন মিত্র সহ প্রভাবশালীরা 5 তারা হোটেলের যে ঘর বুক করে থাকতেন সেই ভাড়ার টাকাও কি সুদীপ্ত সেনের পকেট থেকেই যেত? ইতিমধ্যেই হায়াত রিজেন্সির জেনারেল ম্যানেজারকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছে ইডি সূত্রে খবর, বুধবার সিনিয়র ম্যানেজারও বেশ কিছু নথি জমা দিয়েছেন। এখন সেই নথি থেকে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেদিকেই তাকিয়ে ইডি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানিয়েছিলাম যে মুকুল রায়ের আইনজীবী তার 15 দিন সময় চাওয়া চিঠি নিয়ে সিবিআই দফতরে গেছিলেন এবং সিবিআই অফিসাররা তাকে পরিষ্কার জানিয়ে দেন সেই চিঠি নিয়ে আইনজীবী যখন উপস্থিত হন যে কোনোভাবে 2 সপ্তাহ বা 15 দিন সময় দেয়া যাবে না, বড়জোর সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দেয়া যাবে এবং সেই মর্মে একটা পাল্টা চিঠি সঙ্গে সঙ্গে সেই আইনজীবীর হাতে দিয়ে দেন সিবিআই অফিসাররা। দেবনারায়ণবাবু কি বলবেন, এত যিনি বুক ফুলিয়ে বলছিলেন যে যাব, তার হঠাৎ 15 দিনের সেই আবেদন নাকচ হয়েছে, কিন্তু 15 দিনের প্রয়োজন হলো কেন? ইটস এ ডুয়াল গেম অফ রাহুল সিনহা। আমি তো বলবো না আমার বক্তব্য, আরে এটা তো ডিবেট, আপনারা কেন আমাকে ডিবেট বলুন, আপনার থিওরিটা বলুন। এই তৃণমূলের বিভিন্ন লোককে করছে, মানে ইন্ডিউস করছে তুমি আমার দলে আসো, আর না হলে তোমাকে আমি দেখাবো। তার মানে কি আজকে মহাশয় আমরা তো জানি রাহুল সিনহা প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে এই করে বলছেন আমার কাছে লোক আছে, আসার চেষ্টা করছে, নাম্বার 1। আর নাম্বার 2 ওই সিবিআইকে দিয়ে, তার মানে ওদের সহযোগী প্রতিষ্ঠানকে দিয়ে চেষ্টা করছে। আমার অত্যন্ত দুঃখ লাগে যে সিবিআই ওয়ান শট গেম কেন খেলছে। বিশ্বাস করছে না, এটা ডিবেটের অনুষ্ঠান হতে পারে, এটা ভাবে আনা যায় না। মানুষ ভোট দেয় ওখানে সত্য দেখে, এটা মানুষ ভোট দেয়। দেবনাথবাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি তো ঠিকই বললেন শুরুতে, রাজ্যসভার ডুয়েল রাজ্যসভার ভোটের সময় যে কংগ্রেস আর বাম এমএলএরা রাতারাতি উল্টো দিকে তৃণমূলকে ভোট দিল, সেটা কি গেম ছিল? সেটা কি গেম ছিল? উনি গেম খেলছেন তো। না উনি খেলেননি। না আমি তো বলছি তৃণমূল খেলেনি। না সবাই খেলে, সবাই খেলে। এই গেম খেলে না, এই টাকা আপনারা খেলেছেন। আপনারা এখন চুপ করে ওই সিবিআই এর সঙ্গে গোপনে কি করছেন? আমি এই জিনিসটা কেউ বিশ্বাস করবে না। এটা তৃণমূলকে যারা হঠাৎ করে দলবদল করলে সারদা 2001 থেকে কেউ যাচ্ছে না, সিবিআই ভালো জায়গায় যাচ্ছে না। সিবিআই 1 থেকে ভালো জায়গায় যাচ্ছে না, মুকুল রায় মামলা করবেন 15 দিন সময় পেয়েছেন। সেটা মুকুল, আরে শুনুন না 15 দিন কেন? না আমি কোন দিন কেন চাইলেন? কারো ব্যক্তিগত ব্যাপারে আমি এখানে কে কি করেছে, সিবিআই কি করছে আমি তো পরিষ্কার বলবো, অনশট কে কি করেছে না নিশ্চয়ই তো। আমি কেন বলবো অমুক বলেছে সে বলেছে, এই প্রশ্নের উত্তর আমি দেবো না। উনি দেবেন না বলছেন, আমি দ্রুত একবার দেখে নেবো এই পর্বের বক্তারা কে কি বললেন। রাগ আরে না, আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গ প্রশাসনকে বর্ণনা করতে বোধহয় এই প্রবাদটাই যথাযথ। না হলে কি করে একজন সদ্য সাংসদ অভিযোগ যে তার গাড়ি ট্রাফিক নিয়ম ভাঙছিল, একজন ট্রাফিক অফিসার সেই ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে গাড়ি থেকে নেমে তাকে সপাটে অন ডিউটি চর কষান। দুর্ভাগ্য যে তারপরে ঠিক যেমন ডিজি প্রকাশ্য দিবালোকে হাইকোর্টে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে ক্লিন চিট দেন, ঠিক তেমনভাবে উচ্চপদস্থ কর্তারা পুলিশের তারা বলছেন যে কি করব, এ বিষয়ে কোনো অভিযোগ হয়নি। সেই নেই আমাদের আজকের এই বিতর্ক। আমাদের বিষয় পুলিশের গালে তৃণমূল সাংসদের চর, দলতন্ত্রের জামানায় রা নেই প্রশাসনের। আবার একদিকে রয়েছেন সন্দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আছেন অচিন্ত বিশ্বাস, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, আমার অন্যদিকে আছেন রঞ্জিত সুর, মানবাধিকার কর্মী, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়। আমি ওদের কাছে যাব, কিন্তু যে ঘটনার অভিযোগ উঠেছে কোনো সন্দেহ নেই মারাত্মক ঘটনা, দেখাবো আপনাদের। শাসকের হাতেই আক্রান্ত প্রশাসন, একদিকে পুলিশ কর্মীকে চর মারার অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে, অন্যদিকে শাসক দলের ছাত্র সংগঠনের হাতে তালাবন্ধ বিডিও ওসি।
অভিযোগ, আইন ভাঙছিল তৃণমূল সাংসদের গাড়ি, পথ আটকেছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। সেই অপরাধে পুলিশ কর্মীকে চড় মারলেন সাংসদ। বুধবার এমনই অভিযোগ উঠল তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত এদিন দুপুর 2টো নাগাদ। বাগুইয়াটি থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল তৃণমূল সাংসদের গাড়ি। অভিযোগকারী পুলিশ কনস্টেবলের দাবি, লেকটাউন ট্রাফিক গার্ডের কাছে আচমকা ইউটার্ন নেওয়ার জন্য ডান দিকে বাঁকে গাড়িটি। মোড়ের মাথায় তখন জল করছে নো ইউটার্ন লেখা বোর্ড। এই পরিস্থিতিতে সাংসদের গাড়ি থামান কর্তব্যরত ট্রাফিক পুলিশ, বলেন এখানে ইউটার্ন নেওয়া যাবে না। অভিযোগ, তখন আইন মানার পরিবর্তে উল্টে পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন সাংসদের গাড়ির চালক। যদিও নিজের অবস্থান থেকে এক চুলো সরেননি ওই পুলিশ কর্মী। পুলিশ কনস্টেবলের দাবি, এরপর প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ডেকে আনেন তাঁর চালক। চালককে পাশে দাঁড় করিয়ে হম্বিতম্বি শুরু করে দেন তৃণমূল সাংসদও। বলেন, কাকে কি বলছিস জানিস? পুলিশ কর্মীর অভিযোগ, তাকে হুমকি দেওয়ার পর চড় মারেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন ব্যানার্জিকে নিয়ে এসে প্রসূন ব্যানার্জি বলছে যে আপনি কি বলেছেন, কাকে কি বলেছেন? হ্যাঁ, তা আমি বলছি আপনি রং রুট যাবেন না, পরে যাবেন। তা ড্রাইভার সাহেব দাঁড়িয়ে আছে, নম্বর লিখে নিন, আপনার গাড়ি কি করবেন করুন, থানায় ফোন করুন। আমি ঠিক আছে, আপনার গাড়ির নম্বরই লিখে নিচ্ছি। প্রসূন ব্যানার্জি বলছে আমি কার সঙ্গে কি বলছি? দাদা আমি কিছু বলিনি, কাকে জানেন আপনি বলে এরকম বলে ডেকের মধ্যে আরো 2-4টা কথা হয়েছে, এক চল কে মারলো ওই প্রসূন ব্যানার্জি। অভিযোগ, চড় মেরেই ক্ষান্ত হননি তৃণমূল সাংসদ। শেষ পর্যন্ত আইনকে তুড়ি মেরে উড়িয়ে ওই মোড় দিয়েই ইউটার্ন নেয় তার গাড়ি। তৃণমূল সাংসদের অবশ্য পাল্টা দাবি, তিনি চড় মারেননি। এমনকি ঘটনার সাফাই দিতে গিয়ে পাল্টা পুলিশ কনস্টেবলের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি তিনি। একদম না, যা কথাবার্তা বলছে সেই কথাগুলোর সঙ্গে কোনো মিল হবে না। ওদের বন্ধুরা বলছে ওর নিজের মেন্টাল ট্রিটমেন্ট করছে, ওর নিজের মাথার গন্ডগোল আছে। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় তৃণমূল সাংসদ সত্যি কথা বলছেন, পুলিশ কনস্টেবলের মানসিক সমস্যা রয়েছে, তাহলেও প্রশ্ন ওঠে মানসিক রোগীর চিকিৎসা চড় মেরে করার পরামর্শ তাকে কে দিয়েছে? তাছাড়া এই পুলিশ কর্মী মানসিক ভারসাম্যহীন হলে কিভাবে তাকে চাকরিতে রেখেছে পুলিশ প্রশাসন? রাজ্য প্রশাসন তো তার দলেরই হাতে। আশা করা যায় নিজের দলের কাছে এর জবাব চাইবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারায় কয়েকদিন আগে দেবাশিস আচার্য নামে এক যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। এক্ষেত্রে তৃণমূল সাংসদ পুলিশকে চড় মারার পর কি মামলা রুজু করা হবে? দুই চড়ের ক্ষেত্রে একই রকম ভূমিকা হবে তো পুলিশের? প্রশ্ন নানা মহলে। এদিকে একদিকে যখন কলকাতায় পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল সাংসদের বিরুদ্ধে, তখন মুর্শিদাবাদে তারই দলের ছাত্র সংগঠন তালাবন্ধ করে রাখল বিডিও ওসিকে। সালার কলেজে এদিন দুপুরে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। তখন কলেজের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে সেখানে যান বিডিও এবং স্থানীয় থানার ওসি। বৈঠক চলাকালীনই অধ্যক্ষের ঘরে তালা দিয়ে দেয় টিএমসিপি। এভাবেই চলে বিক্ষোভ। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। সন্দীপদা, আপনি সবসময় বলেন যে রাজনীতিবিদদের জন্যই পুলিশের এই হাল। চরকাণ্ডের নায়ক যার বিরুদ্ধে অভিযোগ, তিনি তো বেশি দিন রাজনীতিতে আসেননি, এর আগে খেলাধুলো করতেন, ফুটবলার, অর্জুন পুরস্কার পেয়েছেন, এত দ্রুত রাজনীতিবিদ হয়ে গেলেন। আর এই পুলিশের আন্ডার মানে একজন বয়স্ক মানুষ, তাকে পাগল সাজানোর চেষ্টা হচ্ছে। এতদিন একটা সান্ত্বনা ছিল, বলা হতো যে শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা পুলিশকে আক্রমণ করেছে বা পুলিশের উপরে হামলা করেছে, তাদের ওই আশ্রিত দুর্বৃত্তরা করতো এই বলে দেখতাম। এখনই পরম শ্রদ্ধেয় মাননীয় লোকসভা সদস্য ইনি এই যে 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 যা করলেন, যে দৃষ্টান্ত স্থাপন করলেন, এটা অবশ্য এদের কাছে এটা এক্সপেক্টেড। কারণ যেভাবে দুর্নীতি পরায়ণ, সুযোগ সন্ধানী এরা সবসময় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় থেকে নিজের ঈপ্সিত যে যা ওরা করতে চান সেগুলোকে পাওয়া, এদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। ওরা, আমি মনে হয় এরা প্রাথমিক শিক্ষা নেই, যে পরিবারে বড় হয়েছেন ওরা একটা শিক্ষা থাকে যে কোনটা করতে হয় কোনটা করতে হয় না। দায়িত্বের জায়গা যখন হয়, এত মানুষের ভোট পেয়ে যিনি আজকে এই লোকসভা সদস্য, উনি অপমান করছে সেই এলাকার মানুষকে যারা ভোট দিয়ে তাকে দিয়ে লোকসভা সদস্য করেছেন, তার এই দুর্বৃত্তের আচরণ। আমি আপনাকে আরেকটু ধরি, আপনি বলছেন শিক্ষার বিষয়। এই ঘটনার পর লেকটাউন থানার আইসি এবং লেকটাউন থানার ট্রাফিক গার্ডকে দমদম পুরসভার 29 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট অতীন রায়, তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি লিখেছেন, আমি লম্বা চিঠিটা পড়ছি না,
একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে আমাদের সাংসদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। কিছু কিছু সংবাদ মাধ্যমের প্ররোচনায় একটি কর্তব্যরত কনস্টেবলের দুর্ব্যবহারের প্রতিবাদ করায় সাংসদের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে। একজন সুশৃঙ্খল বাহিনীর পুলিশ হিসেবে সংবাদ মাধ্যমের সঙ্গে ষড়যন্ত্র করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার জন্য ওই কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলের শাস্তি দাবি করছি। মানে প্রথমে তাকে পাগল সাজানোর চেষ্টা হলো, মানসিকভাবে তিনি মাথার গন্ডগোল বললেন সাংসদ, তারপরে তাকে বলছেন যে মিডিয়ার সঙ্গে পরিকল্পনা করেছে। কোন মিডিয়া ছবি পেয়েছে? সেই ষড়যন্ত্রের তত্ত্ব পার্ক স্ট্রিট থেকে যেটা শুনে আসছে রাজ্যের মানুষ। বাংলার দুর্ভাগ্য যে এইসব মানুষগুলো এরা আজকে আমাদের বিভিন্ন জায়গার দায়িত্বের জায়গাতে আছেন, কোনো বোধ নেই, একটা ওর কোনো একটা ভাবতে হয় যে পুলিশের যারা বাহিনীর কর্মচারী, যারা আইনের শাসনের কাজে যারা আছেন তাদের উপরে আঘাত করা, তা সরকারের অবমাননা করা হয়, এই বিন্দুমাত্র শিক্ষা দীক্ষা নেই, এই বোধও নেই। সন্দীপবাবু, পুলিশের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে গেল, পুলিশ কর্মচারীর বিরুদ্ধে, কিন্তু যিনি মার খেলেন তার দিক থেকে সাংসদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়লো না। পুলিশ কর্তারা বলছে ঘটনাটা এটা খুব দুর্ভাগ্যের। অভিযোগ নেই। যারা উঁচু পদে আছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে উজ্জ্বল ছাত্র বিবেক নিয়ে তারা এই চাকরিতে এসেছিলেন। তারা ভাবার চেষ্টা করুন যে তারা তাদের নেতৃত্বে কাজ করেন এই রাস্তাঘাটে পুলিশের লোকেরা, তারাই এই যারা উঁচু পদে আছেন তাদের এরা ঘৃণা করবে। নেতৃত্বের বিন্দুমাত্র দায়িত্ব পালন করুন আপনারা। যারা এটা করছেন তাদের কোনো যোগ্যতা নেই আপনাদের তুলনায় শিক্ষা দীক্ষায়। ভাবার চেষ্টা করুন যে অজস্র মানুষ দেখেন এই ঘটনাগুলো ঘটছে, আপনাদের সম্বন্ধে কি ধারণা হয়, কিন্তু যদি আপনারা এই শক্তভাবে বিবেক শক্ত রেখে ব্যবস্থা নেন, সারা রাজ্যে সারা দেশের মানুষেরা আপনাদের ধন্য করবে একদম, এবং উর্দির প্রতি মর্যাদা ফিরে আসবে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি রঞ্জিত বাবুর কাছে আসবো। রঞ্জিত বাবু, অসংখ্য ঘটনা শেষ করি, একটা কথা, সেটা হচ্ছে 186, 87, 88, 89 ধারায় এই সরকারি কর্মচারী দায়িত্বে থাকলে তাকে যদি অসুবিধা করে বা তাকে ভয় দেখায় মারবো বলে 2 বছরের জেল হতে পারে। এটা আইপিসি 353 নন ভেলেবল অফেন্স। এই ধারাতে ওই স্টেটমেন্ট নিয়ে দ্রুত এই আমাদের শ্রদ্ধেয় সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সিনিয়র অফিসাররা চিন্তা করুন, এটা আপনাদের করা এটা অত্যন্ত প্রয়োজন। মানুষের তাকিয়ে আছে আপনাদের দিকে। রঞ্জিত বাবু, পুলিশের অসংখ্য ঘটনা পুলিশ ঘটায় যেখানে হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক চাপে সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়। এ তো রাজ্য সরকার শাসক দলের একজন সাংসদ, তার জন্য একজন সাধারণ পুলিশ কর্মীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কি করা যায়? একদমই ঠিক কথা বলেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলায় তার সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনাদের ধরে চাপকানো উচিত। আমি একবার রঞ্জিতবাবু এখন বললেন, আপনার কাছে আসবো, দ্রুত একবার দেখাবো এই ধরনের একাধিক ঘটনা সাম্প্রতিক অতীতে আমাদের চোখে পড়েছে। পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে। বিরোধীরা বলছে এ আর নতুন কি, রাজ্যে পরিবর্তনের পর তো এই ছবি বারবার সামনে আসছে। এই একই অভিযোগ উঠেছে খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, ট্রাফিক আইন না মানার অপরাধে খিদিরপুরে এক ট্রাফিক সার্জেন্ট গাড়ি আটকালে তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আকাশ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এরপরই ওই সার্জেন্টকে চড় মারেন আকাশ। এর জেরে গ্রেফতার করা হয়েছিল মুখ্যমন্ত্রীর ভাইপোকে। বালি ব্রিজে গাড়ি আটকানোয় এক নিরাপত্তা কর্মীকে চড় মারার অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেন তিনি। বৈদ্যুতিক চুল্লির শিলান্যাসে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তখনই ধৈর্য হারিয়ে আন্দোলনকারীকে সপাটে চড় মেরে বসেন গৌতম দেব, যদিও পরে সেই আন্দোলনকারীকেই গ্রেফতার করে পুলিশ। শুধু চড় নয়, টোল প্লাজার কর্মীকে জুতো পেটা থেকে চিকিৎসকের বাড়ি গিয়ে হুমকি। সাম্প্রতিককালে শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে সব ধরনের অভিযোগই উঠেছে। গাড়ি থামিয়ে টোল চাওয়ায় ডানকুনি টোল প্লাজার কর্মীদের জুতো পেটা করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা আবু আয়েশ মণ্ডলের বিরুদ্ধে। এমনকি প্রতিবাদ করলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকিও দেন বলে দাবি অভিযোগকারীদের। দাদাগিরির অভিযোগের তালিকা থেকে বাদ যায়নি খোদ ডেপুটি স্পিকারের নামও। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে লিফট নিয়ে বিবাদের ঘটনায় মাঝরাতে হাওড়ায় গিয়ে এক চিকিৎসককে হুমকি দেওয়ার।
বিরোধীদের অনেকেই কটাক্ষ করে বলছেন জলের ধর্ম ওপর থেকে নিচে যাওয়া, তাই মাথা যদি পুলিশকে থাপ্পড় মারার হুমকি দেন তাহলে নিচের তলায় তার প্রভাব তো পড়বেই। এবিপি আনন্দ। রঞ্জিতবাবু, প্রায় 5 ঘন্টা কেটে গেছে ঘটনার পর, কোথায় গেল এই পুলিশ কর্মী মানবাধিকার? তাকে তো একটা কমপ্লেন অবধি করতে দেওয়া হচ্ছে না। এবার হয়তো কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হবে, কারণ তৃণমূলের এক নেতা তার নামে চক্রান্তে লিপ্ত থাকা সাংসদের বিরুদ্ধে কমপ্লেন করেছেন। হ্যাঁ, যে ঠিকই প্রথমেই যেটা মানে করা দরকার ছিল সেটা হচ্ছে যে এই প্রসূনবাবুর বিরুদ্ধে অন্তত 3টে ধারায় মামলা হওয়া উচিত, যেটা অলরেডি সন্দীপবাবু বলেছেন। উনি ট্রাফিক আইন ভেঙেছেন, এটা একটা মামলা হওয়া উচিত। সরকারি কর্মচারীর কাজে বাধা দিয়েছেন, এটা 2 নম্বর মামলা হওয়া উচিত। 3 নম্বর হচ্ছে কাউকে যদি ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয় এবং তিনি কর্তব্যরত সরকারি কর্মচারী হলে, এবং যেটা সন্দীপবাবু বলেছেন, তার বিরুদ্ধে 2 বছরের তার জেল হতে পারে। মামলা তো পরে কমপ্লেনই তো হয়নি। হ্যাঁ, এই আমি বলছি ধারায় তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। সুমোটো কমপ্লেন করতে হবে। এবার পুলিশকে তো অভিযোগ করার যেটা প্রশ্নটা, মামলা হয়নি, কিন্তু মামলা করবে তার ঘাড়ে মাথা আছে কোথায়? এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে তার মামলা না হলে তার উচ্চপদস্থ যারা, তারা তো সন্দীপবাবু পুলিশ অফিসার, উনি দীর্ঘদিনে উনি ঠিকই বলেছেন যে সেক্ষেত্রে তাদের এসে দায়িত্ব নিয়ে এটা করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী তার দল যখন গত বিধানসভা নির্বাচনের আগে তাদের যে ইস্তাহার, তারা তাতে বলেছিলেন যে বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে তারা এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তাহলে আইনের শাসন যদি প্রতিষ্ঠা করে, এটা কি সে আইনের শাসন? মুখ্যমন্ত্রী যে কাজ অসম্পূর্ণ কাজ, এখানে উনি একজন পুলিশ কর্মী, আপনারা মামলা করতে পারেন যারা মানবাধিকার নিয়ে লড়াই করেন। আমরা ধরুন এই যখন মুখ্যমন্ত্রী চাপগানোর কথা বলেছিলেন, তখন আমরা রাজ্য মানবাধিকার কমিশনে একটা অভিযোগ করেছিলাম। সেক্ষেত্রে মানবাধিকার কমিশন শেষ পর্যন্ত কগনিজেন্স নেয়নি, কিন্তু অন্তত 3 সদস্য বসে সেইটাকে, অভিযোগটাকে বিচার করেছিল। সেইটা নথিভুক্ত আছে যে মুখ্যমন্ত্রী এই ধরনের একটা অন্যায় কাজ করেছেন, সেটা অন্তত মানবাধিকার কমিশনের রেকর্ডভুক্ত করা আছে। এটা আমরা করতে পারি যদি আমরা উপযুক্তভাবে, কালকে সংবাদপত্রে যদি আমরা রিফ্লেকশন পাই, আমরা এটা করতে পারি। আমরা অবশ্যই এটা নিয়ে আমাদের সংগঠনের কথা বলবো। এবং আপনি অবাক হবেন না, একে জোর করে হয়তো কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হবে, হয়তো হুমকি দেওয়া হবে, এবং হুমকি দিয়ে হয়তো বলা হবে যে প্রসূনবাবু তাকে মানেনি, গতকাল তিনি ভুল কথা বলেছেন। এটা হলেও আশ্চর্য হয় না। আমি অচিন্তবাবুর কাছে আসবো। স্যার, ভ্যালু সিস্টেমটা কোথায় যাচ্ছে? একজন বয়স্ক মানুষ, আমি পুলিশ অন ডিউটি উর্দি পড়ে আছেন সে কথা বাদ দিলাম, গাড়ি থেকে নেবে তাকে চড় মারছেন, তিনি কি কর্তব্য পালন করছেন, এবং তাকে কার্যত পাগল সাজানো হচ্ছে, তারপরে চক্রান্ত সাজাচ্ছে শাসক দল। আমি বলছি যে মানে কোথায় যাচ্ছি আমরা? আসলে কি জানেন তো, আমার নিজের কাছে যে মন্তব্যগুলো অত্যন্ত হার্শ শোনাবে, কিন্তু এছাড়া উপায় নেই। যেটা মুশকিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পরিবর্তনের কথা বলে যে সরকার এসেছে, তারা পরিবর্তন তো করেইনি, একটা ক্ষেত্রে মাত্র পরিবর্তন ঘটিয়েছে। সেটা হলো এতদিন ধরে ছিল যারা সরকার চালাতেন, দল চালাতেন, তারা গুন্ডাদের পোষার কাজটা করতেন, অর্থাৎ গুন্ডারা তাদের পিছনে থাকতেন, তারা নেতৃত্ব দিতেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী একটা সময় বলেই ছিলেন তিনি গুন্ডা পোষেন, এরকম কথা বলে কন্ট্রোল করেন। তো যাই হোক, আজকে দেখা যাচ্ছে গুন্ডারাই নেতা হয়ে যাচ্ছে। এই গুন্ডারাই যখন নেতা হয়ে যায়, তখন যা হওয়ার তাই হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। গণতান্ত্রিক পরিস্থিতি, বিপরীত মতকে অ্যাকোমোডেট করা, অন্ততপক্ষে শ্রদ্ধা না করা যাক, তার কথাগুলোকে অন্ততপক্ষে নথিভুক্ত করার একটা জায়গা থাকতে হবে। স্যার, বিপরীত মত বাদ দিন, রাস্তার যার ডিউটি তিনি বলছেন একদম নো রাইট টার্ন লেখা আছে, যে আপনি কেন গাড়িটা এইভাবে ঘুরিয়েছেন? তিনি তো একেবারে সঠিকভাবে তার কর্তব্য করেছেন। মানে এরপর কোন ট্রাফিক অফিসার, কোন ট্রাফিক পুলিশ কর্মী কাজ করবেন? তার মানে কি, লালবাতি জ্বালিয়ে যে লোকটি ঘুরে বেড়াবেন তার মুক্তাঞ্চল তৈরি হবে। এবং কিরাম সাপ্রেশন, তিনি কমপ্লেন করতে পারছেন না, তার কোনো উচ্চপদস্থ অফিসার তার পাশে দাঁড়াচ্ছেন না। আমি তো সোজা কথা যেটা বলছি, গোটা ব্যবস্থার মধ্যে এমন একটা পচনের মতো পরিস্থিতি হয়েছে, মূল্যবোধের পচন, দৃষ্টিভঙ্গির পচন, মানবিকতার পচন। এই পচনের জন্য দায়ী কে? আমরা তো ওই কথাটা জানি, শিরে সর্পাঘাত হলে তাগা বাঁধার জায়গা থাকে না। আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে চলছে, পশ্চিমবঙ্গের প্রধান যে ভাষায় কথা বলছেন, যেরকমভাবে ভঙ্গিতে তিনি তার ওই ভাষাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, তাতে তো মনেই হচ্ছে যে একটা সার্বিক অসংস্কৃতির মাঝখানে, সার্বিক অন্যায়ের মাঝখানে, মনুষ্যত্বহীনতার মাঝখানে আমরা রয়েছি। এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি লাভ হবে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয়
পশ্চিমবঙ্গের যাবতীয় মানুষ, বিশেষ করে ওই নিম্ন স্তরের পুলিশ কর্মচারীদের মধ্যে থেকে, আমি বিদ্রোহ করতে বলবো না, কিন্তু তারা অন্তত পক্ষে তাদের আত্মমর্যাদার আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করুন, অন্তত প্রস্তুতি নিন, এই আকাঙ্ক্ষা আমি রাখতেই পারি। সমীরবাবু, কথায় আছে নগর পুল্লে দেবালয় কি এড়ায়, মানে আমরা কেউ এই পরিস্থিতিতে নিরাপদ? একজন সাধারণ পুলিশ কর্মী যদি শাসক দলের সাংসদের থেকে আক্রান্ত হন এবং সেখানেই ঘটনাটা থামছে না, তিনি কি করেছেন? কোনো মিডিয়াতে ফোন করে খবর দেননি, তার কাছে সাংবাদিকরা গেছেন, তিনি ঘটনা বলেছেন, এই ঘটনা জানাজানি হতে তাকে একেবারে পরিষ্কারভাবে চক্রান্তের অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে, তার আগে তাকে পাগল সাজানোর চেষ্টা হয়েছে। এরপর এ রাজ্যের পুলিশ কর্মীরা যদি কাজে করতে অস্বীকার করেন, কার দায়? না, যদি সত্যি ঘটনাটা ঘটে, আপনাদের টিভিতে আমরা যা দেখছি, কোথাও কোনো ফুটেজ নেই চড় মারার, কিন্তু যদি সত্যি ঘটে, যদি তাহলে তো আমি বলতাম যে সত্যি সত্যি তাহলে কোনো কারো চক্রান্ত, এই জন্যই তো চক্রান্ত হচ্ছে যে বিরোধীরা একসঙ্গে পরিকল্পিত গুজব করছে, কিন্তু আমি তা বলছি না। যদি ঘটনা ঘটে, না না, যিনি চর খাচ্ছেন আইনের শাসন, তিনি এমপি হতে পারেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, আইনের শাসনে কোনোভাবে একজন আইন যে রক্ষা করছে তাকে চড় মারার ঘটনা, এটা নিন্দনীয়, এটা অত্যন্ত অবাঞ্ছিত। তবে এটা ঠিক হচ্ছে কোথায়? এটা ঠিক, এটা ঠিক, তার জন্য কোর্ট খোলা আছে, যেটা আপনি সন্দীপবাবু বলছিলেন, এপিডিআর এর আমার দাদা বলছিলেন, এটা ঠিক, কোর্টের মধ্যে দিয়ে বিচার হবে। কিন্তু এটাও তো ঠিক যে ও সত্যিকারের চড় মেরেছে কিনা সেটাও তো জানা দরকার। ন্যূনতম কাজটা করবে না, সবাই কোর্টে যাবে, তো থাকবে, কোর্টে যাবে। আপনি জানেন কি ব্যয়বহুল অভিযোগও তো হতে পারে। আমি একটা কথা বলবো বাবু, যারা আইন প্রণয়ন করেন, বিধায়ক অথবা সাংসদ, তারা যদি আইন না মানেন, তার থেকে দুর্ভাগ্যজনক তো আর কিছু হতে পারে না। এই তো পরশুদিনের ঘটনা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে ঘোষণা করলেন উপাচার্য আর থাকছেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, শুনুন, SMS পাঠিয়েছেন, আমি মেনে নিলাম, কিন্তু এই ঘটনাটা আমাদের আইন কি বলছে? বিশ্ববিদ্যালয়ের আইন বলছে যে SMS যাবে আচার্যর কাছে, না SMS যাবে না, আচার্যের কাছে নিজের হাতে পদত্যাগপত্র দিতে হবে এবং আচার্য তাকে অ্যাকসেপ্ট করবেন অথবা রিজেক্ট করবেন অথবা রিকোয়েস্ট করবেন। অর্থাৎ আইনের ব্যাপারটা আচার্য কলকাতায় নেই, সেইটা ওখানে অনশন করে অত্যন্ত ছাত্রছাত্রী। আমি একবার আমাদের মূল প্রসঙ্গে ফিরবো, আমি দেখাবো যে কিভাবে এর আগেও পুলিশ আক্রান্ত হয়েছেন অথচ ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি। দেখুন, খোদ ট্রাফিক কনস্টেবলের গালে সপাটে চড় মারার অভিযোগ হাওড়ার তৃণমূল সাংসদের বিরুদ্ধে, কিন্তু তারপরও প্রশাসনের রা নেই। কোনো মামলা শুরু না করার সাফাই হিসেবে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি সদরের বক্তব্য, চড় মারার ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। কিন্তু নানা মহলে প্রশ্ন, পুলিশ কর্মীকে চড় মারার ঘটনায় তো পুলিশেরই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা উচিত। এক্ষেত্রে কিসের অপেক্ষায় বসে রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট? যদিও পুলিশ প্রশাসনের এই ভূমিকায় এখন আর অবাক নন অনেকেই। তাদের দাবি, দলতন্ত্রের জমানায় পুলিশ এখন সবেতেই নীরব দর্শক। নিজেদের গায়ে হাত পড়লেও হেলদোল নেই তাদের। তাই তো বোমার আঘাতে দুবরাজপুর থানার এসআই অমিত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা আজও ধরা পড়ে না। এই বীরভূমেই থানায় ঢুকে পুলিশ পেটানোর দায়ে অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে দেখেও দেখতে পায় না পুলিশ, বহাল তবিয়তেই ঘুরে বেড়ান। বীরভূমেই প্রকাশ্যে পুলিশকে বোমা মারার হুমকি দেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, অথচ তাঁকেই আদালতে দাঁড়িয়ে ক্লিনচিট দেন রাজ্য পুলিশের ডিজি। প্রকাশ্যে মারার কথা কবুল করার পরও বীরভূমের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নাম চার্জশিটে দেওয়ার সাহস জোটাতে পারে না পুলিশ। দীপালি সাহা, উষা রানী মণ্ডলের মতো শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাদের দেখতে পায় না প্রশাসন। রায়গঞ্জে অধ্যক্ষ নিগ্রহে অভিযুক্ত তৃণমূল নেতাদেরও আত্মসমর্পণের সুযোগ করে দেওয়া হয়। কটাক্ষের সুরে অনেকে বলছেন, আলিপুর থানায় শাসক দলের অনুগামীদের তাণ্ডবে ফাইলের আড়ালে বাঁচার চেষ্টা করেন পুলিশকর্মী, কিন্তু মূল অভিযুক্তদের আড়াল করার অভিযোগ তো ওঠে সেই পুলিশের বিরুদ্ধেই। এমন কয়েকজনকে গ্রেফতার করা হয় যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় ছেড়ে দেয় আদালত, কিন্তু এই পুলিশকেই আবার নির্দেশ পেয়ে তড়িঘড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়া পেটাতে হয়। একদিকে বারবার শাসকের হাতে নিজেরাই আক্রান্ত হচ্ছে পুলিশ, অন্যদিকে সেই শাসকের ক্ষেত্রেই নীরব থাকার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, যা দেখে নানা মহলে প্রশ্ন, আর কবে জাগবে পুলিশ? এবিপি আনন্দ। আমার সময় একেবারে শেষ, আপনার কাছে জানতে চাইবো সন্ধিদা, যে কোথায় যাবেন এই আক্রান্ত পুলিশ কনস্টেবল? সত্যি কথা, আমি ভাবি এত পুলিশ কর্মচারী, তাদের পরিবারে তার ছেলে মেয়েরা আছে, তার পরিবার পরিজন আছে, তাদের মনের কি অবস্থা? যারা হাজারো ঝুঁকি নিয়ে কাজ করেন, যেখানে দুর্বৃত্তরা করে হলো, এবং এই যে তারা পদাধিকারী, এই এবং যে স্বরাষ্ট্র দপ্তর
যারা তাদের দপ্তরের অধীনে দপ্তরের কথায় আইন শৃঙ্খলার দায়িত্বে কাজ করেন তাদের রক্ষা, তাই নয়, যদি মানসিক রোগীও হয় তার চিকিৎসার দরকার, মানসিক চিকিৎসা করা উচিত। অপমান আজকে সমীর বাবু আপনাকে আমি বলি যে সমীর বাবু কি করে কথা বললেন মানসিক রোগী, কি অপমান একজন আমি তো বলছি পুলিশ কর্মী জীবন সামনে পৌঁছে এইটা তার প্রাপ্য। নিশ্চয়ই নয়, আমি বারবার বলছি সত্য অসত্য অভিযোগের প্রশ্ন, যে লোকটি সত্য হলে এটা অন্যায় হয়েছে, যে লোকটি আর অসত্য হলে তো গুজব করবই। যারা আইনের শাসনের কাজ করার জন্য রাস্তায় চড় মারে মানসিক রোগী এই লোকটাই উচিত। এর বোধ বুদ্ধি এবং এই যে পৌরসভারা বীরত্ব দেখে যখন জানে, আর যদি জানতো পুলিশের পুলিশেরা দুটো পাল্টা থাপ্পড় মারবে ভয় এগোতো না, এরা জানে এই জায়গায় দান করেছে বলে করেছে। আমার সময় একেবারে শেষ, আপনাদের ধন্যবাদ। সত্যি দুর্ভাগ্যের আর সত্যি কিছু বলার নেই। এই পর্বের আমার মাননীয় অতিথিরা কি বললেন এক ঝলক। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল রাত 8টায়। ভালো থাকবেন সবাই। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে।